ওসমান হাদিকে আমি শুট করেছি। আমি এখন ভারতে আছি, ভালো আছি। তোমরা বাঙালিরা আমার কিছুই করতে পারবে না। আর শোন হালারা, তোরা যাদের কাছে বিচার চাস কোনো লাভ হবে না, এরা শেখ হাসিনার গোলাম। এইমাত্র ওসমান হাদির খুনি ফয়সাল করিম মাসুদকে যে ভয়ঙ্কর অভিযানে আটক করল সেনাবাহিনী। রিমান্ডে হাদির খুনিদের ভয়ঙ্কর স্বীকারোক্তি। মা বাবাকে বাঁচাতে দোষ স্বীকার করল ফয়সাল। এবং সর্বশেষ জানিয়ে দিব ওসমান হাদির মরদেহ দেশে আসা ও জানাজার সময় জানা গেল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা মামলায় সামনে এসেছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনার পায়ের তলার মাটি নড়েচড়ে উঠবে। জানা গেছে ওসমান হাদিকে গুলি করার ঘটনায় ফয়সালের পুরো পরিবার জড়িত ছিলেন, আর এটি কোনো সাধারণ হামলা ছিল না, বরং মিশন সাকসেস করতে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত ছিল অন্তত ২০ জনের একটি গ্রুপ। ঢাকার রাজনৈতিক অঙ্গনে আলোচিত ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর দীর্ঘদিন ধরে যে নামটি আলোচনায় ছিল, সেই শনাক্ত হওয়া সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে অবশেষে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী এই গ্রেফতার কোনো সাধারণ অভিযানের ফল নয়, বরং এটি ছিল অত্যন্ত পরিকল্পিত, ঝুঁকিপূর্ণ এবং কৌশল নির্ভর একটি যৌথ নিরাপত্তা অভিযান, যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী। যদিও পুরো ঘটনাটি এখনও তদন্তানাধীন এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে চূড়ান্তভাবে দোষী বলা হয়নি, তবুও অভিযানের ধরন ও প্রস্তুতি নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। নিরাপত্তা সূত্রে জানা যায়, ঘটনার পরপরই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান এবং নিয়মিত অবস্থান পরিবর্তন করতে থাকেন। মোবাইল ফোন ব্যবহার সীমিত করা, ছদ্মবেশে চলাফেরা এবং পরিচিত নেটওয়ার্ক এড়িয়ে চলা, এসব কৌশলের কারণে তাকে শনাক্ত ও ধরতে একাধিক সংস্থাকে দীর্ঘ সময় নজরদারি চালাতে হয়। সেনাবাহিনীর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করে যে তিনি রাজধানীর বাইরে একটি আধা শহরে এলাকায় আশ্রয় নিয়েছে, যেখানে সরাসরি অভিযান চালালে সংঘর্ষের আশঙ্কা ছিল। এই পরিস্থিতিতে সেনাবাহিনী সরাসরি অভিযান না চালিয়ে প্রথমে একটি বিভ্রান্তিমূলক কৌশল গ্রহণ করে। স্থানীয়ভাবে অন্য একটি নিরাপত্তা তৎপরতার আভাস ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল আশেপাশের এলাকায় সাধারণ মানুষের মতো অবস্থান নেয়। কয়েকদিনের পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায় যে সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত আসা যাওয়া করছেন, তবে সবসময় তিনি নিজের সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় সতর্ক ছিলেন। অভিযানের দিন ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট এলাকাটি ঘিরে ফেলে, তবে প্রচলিত অর্থে কোনো নাটকীয় ধাওয়া বা প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের পথে না গিয়ে তারা একটি মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করে। সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা একজন পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাৎকারের প্রস্তাব দেওয়া হয়। সূত্র বলছে, সেই সাক্ষাতের স্থানেই নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে আশেপাশের সাধারণ মানুষ বা স্থাপনার কোনো ক্ষতি না হয়। যখন সন্দেহভাজন সেখানে পৌঁছায়, তখন সেনাবাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় প্রকাশ না করেই তাকে কথোপকথনে ব্যস্ত রাখে। সঠিক মুহূর্তে চারদিক থেকে ঘিরে ধরে তাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। পুরো প্রক্রিয়ায় কোনো গুলির শব্দ শোনা যায়নি, কেউ আহত হয়নি এবং এলাকাবাসীর বড় অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি কি ঘটেছে। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল অভিযানের মূল লক্ষ্য: রক্তপাত এড়ানো এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। গ্রেফতারের পর সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পরে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। কর্মকর্তারা জানান, এখনও তাকে আদালতে দোষী সাব্যস্ত করা হয়নি এবং তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। ওসমান হাদিকে গুলি করার পিছনে কারা জড়িত থাকতে পারে, কোন সংগঠিত নেটওয়ার্ক আছে কিনা এবং এর রাজনৈতিক বা ব্যক্তিগত প্রেক্ষাপট কি, এসব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্ত এগোচ্ছে। এদিকে ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সেনাবাহিনীর এই কৌশলগত গ্রেফতারের প্রশংসা করছেন, আবার অনেকে বলছেন আইন প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি। মানবাধিকার সংগঠনগুলো দাবি তুলেছে, সন্দেহভাজনের অধিকার যেন পূর্ণভাবে রক্ষা করা হয় এবং তদন্তে নিরপেক্ষতা বজায় থাকে। সব মিলিয়ে ওসমান হাদিকে গুলি করার ঘটনার পর এই গ্রেফতার একটি গুরুত্বপূর্ণ মোড় হলেও এটি এখনও শেষ অধ্যায় নয়।
আদালতকে বিচার, প্রমাণ উপস্থাপন এবং সত্য উদ্ঘাটনের দীর্ঘ প্রক্রিয়া এখনও বাকি। তাই আপাতত বলা যায়, সেনাবাহিনীর কৌশলগত অভিযানে একজন শনাক্ত হওয়া সন্দেহভাজন আটক হলেও চূড়ান্ত সত্য নির্ধারণ করবে সময় ও আইনের স্বাভাবিক পথ। হত্যার থেকে শুরু করে শুটারদের সীমান্ত পাড়ি দিতে বিভিন্ন পর্যায়ে কাজ করছে তারা। কেউ অর্থ যোগান দিয়েছে, কেউ দিয়েছে অস্ত্র। এছাড়া ঘটনার পর দ্রুত পালাতে কয়েক ধাপে যানবাহন প্রস্তুত রাখা, সীমান্ত পার হতে সহায়তা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেলের নম্বর প্লেট পরিবর্তন করা হয়, যার সবই ছিল পরিকল্পনার অংশ। খুনি ফয়সালের বাসা থেকে উদ্ধার হওয়া সই করা চেকগুলি প্রমাণ দিচ্ছে, কোনো বড় শক্তির নিশানায় হাদিকে সরানোর জন্য টাকার বন্যা বইয়ে দেওয়া হয়েছিল। এমনকি তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য মিলেছে। জানা গেছে, হামলার আগের রাতে রিসর্টে বসে খুনি ফয়সাল তার বান্ধবীকে বলেছিল, কাল এমন কিছু হবে, সারা দেশ কাঁপে। শুধু তাই নয়, এই কিলার ফ্যামিলির হীনমন্যতা দেখুন। গুলি চালিয়ে পালানোর পর ফয়সালের বাবা নিজে দাঁড়িয়ে থেকে মোটরসাইকেলের ভুয়া নম্বর প্লেট বদলাতে সহায়তা করেন এবং পালানোর গাড়ি ডেকে দেন। অন্যদিকে গোপন অভিযানে নরসিংদীর তরুয়ার বিল থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ দুটি বিদেশি পিস্তল এবং ফয়সাল নামের এক যুবককে আটক করে। আর এর পরপরই ফয়সাল করিম মাসুদের মা বাবাকেও গ্রেফতার করে তারা। মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিন ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকা থেকে ফয়সাল করিমের বাবা হুমায়ুন কবির ও মা হাসি বেগমকে গ্রেফতার করা হয়। তবে হত্যায় ব্যবহৃত অস্ত্র কিভাবে নরসিংদীতে গেল সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। প্রাথমিক অনুসন্ধানের বরাতে বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া এই দম্পতির 4 সন্তানের মধ্যে ফয়সাল করিম তৃতীয়। ফয়সাল ঢাকার আগারগাঁও এলাকায় তার বোন জেসমিন আক্তারের 7ম তলার বাসায় প্রায়ই যাতায়াত করতেন। ঘটনার দিন 12ই ডিসেম্বর রাতে জেসমিন আক্তারের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠে ফয়সাল। পরে ওই বাসার চিপা দিয়ে কালো ব্যাগটি ফেলে দেয়। পরে আবার ভাগ্নেকে দিয়ে ব্যাগটি নিয়ে আসে। র্যাব বলছে, ফয়সাল তার নিজের ব্যবহৃত 2টি মোবাইল ফোনের একটি বাসার ছাদ থেকে ফেলে দেয় এবং অন্যটি তার মা হাসি বেগমকে দেয়। সেখানে বাবা মার সাথে দেখা করে অবস্থান নিরাপদজনক মনে না হওয়ায় আগারগাঁও থেকে মিরপুর করে শাহজাদপুরের চাচাতো ভাই আরিফের বাসায় যায়। অন্যদিকে ফয়সাল ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন কবির একটি সিএনজি ভাড়া করে দেয় এবং সঙ্গে কিছু টাকাও দেয়। পরবর্তী সময়ে ফয়সালের বাবা মা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজ্যের কেরানীগঞ্জের বাসায় আসে। এদিকে আবার মঙ্গলবার ঢাকার পশ্চিম আগারগাঁওয়ের ফয়সাল করিমের বোনের বাসার পাশ থেকে 11 রাউন্ড গুলি ভরা 2টি ম্যাগাজিন ও একটি চাকু উদ্ধারের কথা জানিয়েছে। এদিন র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত শুক্রবার বেলা 11টার দিকে ফয়সাল ও তার এক সহযোগী মোটরসাইকেলে করে বাসা থেকে বের হয়ে যায়। ভবনের সিসি ক্যামেরার ভিডিওতে ওই দিন বিকেল 4:05 ফয়সাল ও তার সহযোগী এবং তার মা ও ভাই তাকে 2 ভবনের মাঝের ফাঁকা স্থান হতে কিছু বের করতে দেখা যায়। বিকেল 4:20 ফয়সাল ও তার সহযোগী একটি সিএনজি অটোরিকশায় সেই এলাকা ত্যাগ করে চলে যান। পরে গোপন তথ্যের ভিত্তিতে ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে 2 ভবনের মাঝের ফাঁকা স্থান থেকে 2টি ম্যাগাজিন ও 11 রাউন্ড উলি ও একটি চাকু উদ্ধার করা হয়। ফয়সালের বোনের বাসা থেকে 15টি চেক বই, 6টি পাসপোর্ট, বিভিন্ন ব্যাংকের 38টি চোখের পাতা, 2টি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধারের কথা জানিয়েছে। এছাড়া মা বাবা বোন ছাড়াও ওসমান হাদির ওপর হামলার বিষয়টি আগে থেকেই জানতেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া। ঘটনার আগের রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে ফয়সাল ও আলমগীর গ্রিন জোন রিসর্টের 204 নম্বর রুমে রাত্রিযাপন করেন। সেখানে ছিলেন ফয়সালের কথিত বান্ধবী মারিয়া আক্তার। ওই রাতে ফয়সাল তার বান্ধবীকে বলেন, কাল শুক্রবার এমন কিছু হবে, সারা দেশ কাঁপে। তবে পরবর্তীতে শুক্রবার সকাল 8:27 তারা রিসর্ট ছেড়ে একসঙ্গে ঢাকায় আসেন। বাড়িয়ে 3000 টাকাও দেন ফয়সাল। অন্যদিকে ফয়সাল করিম মাসুদকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেফতার মোহাম্মদ নুরুজ্জামান নোমানি ওরফে উজ্জ্বলকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার 17 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিদা ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়,
তথ্য প্রযুক্তির সাহায্য ও বিভিন্ন সোর্স থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী নুরুজ্জামান নোমানী ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি এ মামলার অন্য আসামিকে ভাড়ায় নেওয়া একটি গাড়িতে করে পালিয়ে যেতে সহায়তা করেন এবং গাড়ির চালককে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে সহায়তা করেন। আসামির বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার যথেষ্ট সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। এটি একটি চাঞ্চল্যকর ঘটনা হওয়ায় ঘটনার মূল পরিকল্পনাকারী ও জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তকরণ, হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ প্রয়োজন। উল্লেখ্য, হাদিকে গুলি করে হত্যার চেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রবিবার রাতে পল্টন থানায় হত্যার মামলাটি করেন ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবেদ। এ মামলায় এর আগে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে হান্নান এবং সহযোগী কবির ও তাকে পাচারের সহায়তার অভিযোগে সীমান্ত থেকে 2 উপজাতিকে গ্রেফতার করা হয়। অন্যদিকে হাদির উপর গুলিবর্ষণের ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা চলছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া এবং আলোচিত হয়ে ওঠা একাধিক ব্যক্তির এই টার্গেট কিলিংয়ের সম্ভাব্য তালিকায় থাকতে পারে। জাতীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন এমন অনেকের নামও আলোচনায় আসছে। মাসের পর মাস তাদের পরিকল্পনায় হাদিকে অনুসরণ করা হচ্ছিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও সব তালিকার বিষয়ে কোনো দায়িত্বশীলদের বক্তব্য পাওয়া যায়নি, তবু স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে জরুরি উদ্যোগ নিয়েছে। গত সোমবার 15 ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত একটি নতুন নীতিমালা জারি করা হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এতদিন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স মূলত সামরিক ও বেসামরিক কর্মচারীদের অনুকূলে ইস্যু করা হলেও এখন জাতীয় নির্বাচনে প্রার্থীদের মধ্যে যারা আবেদন করবেন তাদেরও লাইসেন্স দেওয়া হবে। হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। কমিটির সার্বিক বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে হাদির উপর হামলাকারীদের এবং জুলাই হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে না দিলে পুলিশের বাধা উপেক্ষা করে ভারতীয় হাইকমিশনে ঢুকে পড়ার হুঁশিয়ারি দিয়েছে জুলাই ঐক্য। আজ বৃহস্পতিবার বিকেল 5টার দিকে হুঁশিয়ারি দিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি শেষ করেছে জুলাই অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের জোট। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যা মামলায় সাজাপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে দেওয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মচারীদের অব্যাহত ষড়যন্ত্রের অভিযোগ তুলে কর্মসূচি ঘোষণা করে দলটি। কর্মসূচির অংশে আজ বেলা 3টের দিকে রাজধানীর রামপুরা থেকে জুলাইয়ের সংগঠকদের নেতৃত্বে মিছিল শুরু হয়। মিছিলটি বিকেল 4টের দিকে বাড্ডার হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে পুলিশ বাধা দেয়। পরে সেখানে সড়কে বসে পড়েন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। কর্মসূচিতে কয়েকজন সাবেক সেনা অফিসার, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও জাকসুর একাধিক নেতা এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়। অন্যদিকে ওসমান হাদিসের মস্তিষ্কের জটিল অস্ত্রোপচারের জন্য লন্ডনে নেওয়ার চিন্তা চলছে। লন্ডনের বার্মিংহামের কুইন এলিজাবেথ হাসপাতালে তার মাথায় একটি জটিল অস্ত্রোপচার করানোর পরিকল্পনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে তাকে সেখানে পাঠানোর আগে সিঙ্গাপুরের চিকিৎসকদের কাছ থেকে শারীরিক অবস্থা সংক্রান্ত সবুজ সংকেত প্রয়োজন, কারণ দীর্ঘ সফরের বিষয়ে চিকিৎসকরা সাই না দিলে তাকে লন্ডনে নেওয়ার চেষ্টা হবে ঝুঁকিপূর্ণ। এমন হলে লন্ডনে নেওয়ার চেষ্টা থেমেও যেতে পারে। গতকাল ইনকেলাব মঞ্চ থেকে জানানো হয়, তাদের স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায় থাকা। অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণ স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো জায়গায় হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন। বর্তমানে মূল লক্ষ্য হল শরীর আর ব্রেনের মধ্যে সংযোগ স্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। তাদের সুস্থতার জন্য দোয়ার আবেদন জানিয়েছে তার পরিবার। আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, আমার বাচ্চাদের দিয়ে খেয়াল রাখেন। তিনি ইনকিলাব মঞ্চের হয়ে বারবার দাবি তুলেছেন, গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তিনি চেয়েছেন এমন এক বাংলাদেশ যেখানে বাইরের কোনো শক্তির দাদাগিরি চলবে না। তিনি চেয়েছেন ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। বড় বড় রাজনৈতিক দলগুলোর সাথেও তিনি সমানে তাল মিলিয়ে রাজনীতি করেছেন। ক্ষমতার প্রলোভন বা সমঝোতার প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। অনেকেই ভেবেছিলেন বিপ্লবের পর হয়তো তিনি কোনো বড় দলের ছায়াতলে যাবেন, কিন্তু হাদি ছিলেন স্বাধীনচেতা।
তিনি নিজেই নিজের পথ তৈরি করেছিলেন, আর এই আপোষহীন মনোভাবই তাকে হয়তো অনেকের চক্ষুশূল করে তুলেছিল। তার মৃত্যুর পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এ শোকের ছায়া নেমে এসেছে তা বিরল। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি থেকে শুরু করে চরমনায় পীর সবাই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিএনপি তাদের শোক বার্তায় তাকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে উল্লেখ করে গভীর সমবেদনা জানিয়েছে। জামায়াতে ইসলামী তাকে জুলাই আন্দোলনের সম্মুখ সারি যোদ্ধা এবং শহীদ হিসেবে আখ্যায়িত করেছে। তারা মহান আল্লাহর কাছে তার শাহাদাতের মর্যাদা কামনা করেছেন। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তাকে মহান বিপ্লবী হিসেবে অভিহিত করেছে এবং ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় তার ভূমিকার কথা স্মরণ করেছে। এমনকি চরমনায় পীর মুফতি সৈয়দ রেজাউল করিমও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার অসমাপ্ত স্বপ্ন এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। এই যে দলমতে নির্বিশেষে সবার কান্না, সবার হাহাকার, এটাই প্রমাণ করে শরীফ ওসমান হাদী কতটা গ্রহণযোগ্য নেতা ছিলেন। তিনি কেবল একটি দলের নেতা ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন নতুন বাংলাদেশের ঐক্যের প্রতীক। ভিডিওর ফুটেজে আপনারা দেখেছেন কিভাবে তাকে গুলিবিদ্ধ অবস্থায় রিকশা থেকে নামানো হচ্ছে, দেখেছেন হাসপাতালের করিডোরে তার সহকর্মীদের কান্না, আহাজারি, এয়ার অ্যাম্বুলেন্সের সেই দৃশ্য যা আমাদের মনে করিয়ে দেয় আমরা কতটা চেষ্টা করেছিলাম তাকে ধরে রাখতে, কিন্তু বুলেট তার কাজ করে ফেলেছে অনেক আগেই। একজন তরুণ যার চোখে ছিল দেশ গড়ার স্বপ্ন, যার কোলে ছিল ছোট্ট শিশু, তাকে এভাবে চলে যেতে হলো। তার সেই বিখ্যাত উক্তি, জান দেব জুলাই দেব না, তিনি তার কথা রেখেছেন। তিনি জান দিয়েছেন, কিন্তু জুলাইয়ের চেতনা, বিপ্লবের চেতনা বিক্রি করেননি। কিন্তু এই মৃত্যু আমাদের সামনে অনেকগুলো কঠিন প্রশ্ন রেখে গেল। স্বাধীন দেশে কেন একজন মুক্তিযোদ্ধাকে, একজন জুলাই যোদ্ধাকে গুপ্ত হত্যার শিকার হতে হবে? কারা ছিল সেই অটোরিকশার পাশে মোটরসাইকেলে আসা ঘাতক? প্রশাসন কি কোনো ব্যবস্থা নিয়েছিল? সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেষ দিনগুলোর ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় তিনি সাধারণ মানুষের সাথে মিশে যাচ্ছেন, তাদের বুকে জড়িয়ে ধরছেন। তিনি জানতেন তাকে মেরে ফেলা হতে পারে, তবুও তিনি পিছু হটেননি। তিনি বলতেন এই জনতাই তার শক্তি, অথচ সেই জনতার ভিড়েই তাকে জীবন দিতে হলো। তার মৃত্যু কি কেবলই একটি হত্যাকাণ্ড, নাকি এটি একটি অশনি সংকেত? যারা নতুন বাংলাদেশ গড়তে চায়, যারা অন্যায়ের প্রতিবাদ করে, তাদের কণ্ঠ কি এভাবেই বুলেটের আঘাতে স্তব্ধ করে দেয়া হবে? শরীফ ওসমান হাদীর এই আত্মত্যাগ কি বৃথা যাবে, নাকি তার এই রক্ত নতুন করে উজ্জীবিত করবে বাংলাদেশের ছাত্র জনতাকে? ইনকিলাব মঞ্চ এবং তার অনুসারীরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। তারা খুনিদের এবং তাদের মদতদাতাদের মুখোশ উন্মোচন করতে বদ্ধপরিকর। প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদী চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার আদর্শ এবং সাহস। তার এই অকাল প্রস্থান আমাদের মনে করিয়ে দেয় যে বিপ্লব এখনও শেষ হয়নি, ইনসাফ এবং ন্যায়ের জন্য লড়াই এখনও বাকি। তার খুনিদের বিচার নিশ্চিত করা এবং তার স্বপ্নের বাংলাদেশ বড়াই হবে তার প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র উপায়। আমরা গল্প নিউজ পরিবারের পক্ষ থেকে মহান এই বিপ্লবীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাত। ভয়ভীতি প্রদর্শন করতেন। এই অভিযোগের ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য সংস্থা কাজ করছে। হারুনের গ্রেপ্তারিতে সাধারণ জনগণের মাঝে স্বস্তির বাতাস বইছে, বিশেষ করে ব্যবসায়ী ও ছাত্র সমাজের মধ্যে যারা তার বিরুদ্ধে অভিযোগ করেছিল। তবে পুলিশের অভ্যন্তরে কিছু অসন্তোষের কথাও শোনা যাচ্ছে, যারা বলছেন তদন্ত যেন সুষ্ঠু ও দ্রুত হয়। পুলিশ হেডকোয়ার্টার থেকে জানানো হয়েছে তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে সব ধরনের তথ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 2. উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার 5,000 কোটি টাকা। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে সেনাবাহিনীর ভয়াবহ অভিযানে উদ্ধার 5,000 কোটি টাকা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এক অভিযান পরিচালনা করে দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। সেনাবাহিনী আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপদেষ্টা আসিফ মাহমুদের ধানমন্ডির বিলাসবহুল বাড়িতে হঠাৎ অভিযান চালায় সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও র্যাব। যৌথভাবে দীর্ঘ 6 ঘণ্টার অভিযান শেষে উদ্ধার হয় নগদ 5,000 কোটি টাকা, তমমূল্যের স্থানীয় ও বিদেশি মুদ্রা, সোনা, মূল্যবান সম্পদ এবং ডজন খানেক গোপন নথি। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে অপারেশন ব্ল্যাক ট্যাঙ্ক নামে পরিচিত এই অভিযানটি রাত 3:12 শুরু হয় এবং শেষ হয় সকাল 9টা নাগাদ। অভিযানে অংশ নেয় সেনাবাহিনীর কমান্ডো ইউনিট, ডিজিএফআই এবং র্যাবের এলিট বাহিনী। 27 নম্বর সড়কের 5 তলা বিশিষ্ট বিলাসবহুল বাড়িটি ঘিরে ফেলে ট্যাঙ্ক ও সাজভাজা। প্রথমে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং এরপর দেয়াল বেশ সেনা সদস্যরা ভেতরে প্রবেশ করে। কোনো ধরনের গুলির ঘটনা না ঘটলেও ভেতরে থাকা নিরাপত্তা রক্ষীরা প্রথমে বাধা দেওয়ার চেষ্টা করেন, তবে দ্রুতই তাদের আটক করা হয়।
ঘরের প্রতিটি কামরা তল্লাশি করে সেনাবাহিনী। আকর্ষণ ছিল বাড়ির বেসমেন্ট এবং বাথরুম সংলগ্ন একটি ফ্লোর, যেখানে বিশেষ এক স্লাইডিং দরজা দিয়ে পৌঁছানো যেত। সুরক্ষিত সেই ফল্টে পাওয়া যায় 5,000 কোটি টাকা সমমূল্যের নগদ অর্থ। এর মধ্যে ছিল বাংলাদেশি টাকা 2700 কোটি, মার্কিন ডলার 1200 কোটি টাকার সমপরিমাণ, ইউরো, পাউন্ড ও রিয়াল 800 কোটি টাকা, স্বর্ণের 12,300 কোটি টাকা, হীরা ও মূল্যবান পাথর প্রায় 50 কোটি। দুর্নীতির গোপন নথিপত্র ও 17টি বিদেশি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য 80-র পরম ছিলেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের বাণিজ্য ও অর্থনৈতিক পরামর্শদাতা। তিনি পেছন থেকে নানান অর্থনৈতিক নীতিমালা প্রণয়ন এবং বড় বড় প্রকল্পে কমিশন গ্রহণের অভিযোগ বহুদিন ধরেই উঠছিল। তবে এত বিশাল অঙ্কের অর্থ মজুদের অভিযোগ এবারই প্রথম প্রমাণের মুখ দেখল। জানা গেছে, বিভিন্ন সময়ে সরকারি প্রকল্পের বরাদ্দ থেকে 5% থেকে 15% হারে কমিশন আদায় করতেন তিনি। তল্লাশির সময় উদ্ধার হওয়া ডায়েরি ও ল্যাপটপ থেকে বেরিয়ে এসেছে বিস্ফোরক তথ্য। সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সকালে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বলেন, বাংলাদেশের অর্থনীতির শত্রুদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে। দেশকে লুটে খাওয়া দুর্নীতিবাজদের একে একে আইনের আওতায় আনা হবে। অন্যদিকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বলেন, দেশে কোনো দুর্নীতিবাজ নিরাপদ নয়। জনগণের টাকা ছাড়া লুট করেছে, তাদের বিচার অবধারিত। আসিফ মাহমুদকে সেনাবাহিনী হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের জন্য হাসান ও বনানীর 2টি বাড়িতে অভিযান চলছে। দুদক ইতিমধ্যে আলাদা করে তদন্ত কমিটি গঠন করেছে। এছাড়া তার বিদেশি ব্যাংক হিসাব জব্দ করতে ইন্টারপোলের সহায়তা চাওয়া হচ্ছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। অনেকেই বলছেন, যদি এক উপদেষ্টার বাড়িতেই এত টাকা পাওয়া যায়, তবে অন্যদের কি অবস্থা? এই অভিযান শুধু একটি দুর্নীতির ঘটনাই শেষ নয়, বরং এটি বাংলাদেশের রাজনীতির, প্রশাসন এবং অর্থনৈতিক ব্যবস্থার গভীরে লুকিয়ে থাকা ক্যান্সারের একটি অংশের উন্মোচন করেছে। জনগণ এখন অপেক্ষায় এই নাটকের পরবর্তী দৃশ্য কি হবে। আসিফ মাহমুদের মতো আরও কারা ধরা পড়বে, নাকি আবারও কোনো অদৃশ্য শক্তির সব থেকে দেবে? 3. ক্যান্টনমেন্টে আশ্রয় থাকা পুলিশগুলো এখন কোথায়? 626 জনের তালিকা প্রকাশ করল আইএসপিআর। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সেনানিবাসে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেন সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক ব্যক্তিত্ব, পুলিশ সহ বিভিন্ন মহলের 626। তাদের তালিকা প্রকাশ করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বিবৃতিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বিগত সরকার পতনের পর কতিপয় কুচক্রী মহলের তৎপরতায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। ফলশ্রুতিতে সরকারি দপ্তর, থানাসমূহে হামলা, রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের ওপর আক্রমণ ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ, মব জাস্টিস, চুরি, ডাকাতি সহ বিবিধ বিশৃঙ্খলা দেখা যায়। এ ধরনের সংবেদনশীল ও নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশের নাগরিকদের মনে নিরাপত্তাহীনতার জন্ম নেয়। এমতাবস্থায় ঢাকা সহ দেশের প্রায় সকল সেনানিবাসে প্রাণ রক্ষার্থে কতিপয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকগণ আশ্রয় প্রার্থনা করেন। উদ্ভূত আকস্মিক অস্থিতিশীল পরিস্থিতিতে সেনানিবাসে আশ্রয় প্রার্থীদের পরিচয়